হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অল রাইট ইমামুল। আমি তোমাদের প্রিয় শিক্ষক রইস মোহাম্মদ ইমামুল ইহসান। আজ আমি তোমাদের কাছে নিয়ে আসছি বাংলা বিষয়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিকার। আজকের এই কবিতাটি ব্যাখ্যা করছেন আমাদের অল রাইট এডুকেশন সেন্টারের বিশেষজ্ঞ শিক্ষক মাননীয় মোহাম্মদ সাফির মহাশয়। চলো শুরু করা যাক। কবি জীবানন্দ দাশ শিকার। এক শিকারের কাহিনী তিনি এই কবিতাতে লিপিবদ্ধ করেছেন। সময়টা ছিল ভোরবেলা। কবি এক ভোরবেলার একটি চিত্র তিনি অঙ্কন করেছেন। ভোরবেলা আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। তখনও উষা আরম্ভ হয়নি। চারদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ। অন্ধকারটা কাটিয়ে সেই একটু আলোর পরশ দেখেছে পৃথিবী। একটা তারা এখনো আকাশে রয়েছে। তারাটা কি? শুকতারা। পাড়াগাঁয়ে বাসর ঘরে সবচেয়ে গোধূলি মধুর মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুক থেকে যে মুক্ত আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাত্রে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। আকাশের সেই তারাটির কিভাবে রয়েছে আকাশে, তার উদাহরণস্বরূপ তিনি দিচ্ছেন কি, দেখাচ্ছেন কি? পাড়াগাঁয়ের বাসর ঘরে সবচেয়ে গোধূলি মধুর মেয়েটির মতো। নব্য বিবাহিতা বধূ, সে একটা কামরায় বসে আছে বাসর ঘরে। তখন সে বাসর ঘরে কেউ নেই। সে তার স্বামীর কল্পনায় বিভোর হয়ে সে চুপ করে বসে আছে। ঠিক তেমনি তার প্রস্থান হবে, সময় আগত। তাই সে সময়ের অপেক্ষায় সেই তারাটি চুপ করে আছে। আবার উপমা দিয়েছেন, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। অল্প ব্যয়ে মুশকিল আসান। অল রাইট, ভাটোরা বিবেকানন্দ ক্লাবের সন্নিকটে, শাখা কাশমলি পোস্ট অফিসের সন্নিকটে। এখানে বিশেষজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা গুরুত্ব সহকারে পঞ্চম শ্রেণী হইতে স্নাতক স্তর পর্যন্ত পড়ানো হয়। মোবাইল নাম্বার 8159965106। সত্তর যোগাযোগ করুন। পৃথিবীতে প্রেম এক স্বর্গীয় জিনিস। ভালোবাসা এক স্বর্গীয় জিনিস। ভালোবাসা উভয়ের স্বার্থ ত্যাগ করে দ্বৈতের কাছে, দ্বৈতার কাছে দ্বৈতের যে আত্মসমর্পণ, সেইটাই ভালোবাসা। এখানে তিনি উপমা দিয়েছেন, মিশরের কোনো মানুষই তার
তার ভালোবাসার পাত্রের শরাবের গ্লাসে তার হৃদয়ের মুক্তাটা, তার মানে তার হৃদয়, সেটাকে দান করেছে কার কাছে? তার প্রেমিকের কাছে। এখানে মদের গ্লাসের বলা হয়েছে, কিন্তু এটা মদের গ্লাস, মদ তো নেশার বস্তু, আর ভালোবাসাও নেশার বস্তু। এখানে উপমা দিয়েছেন মদের সঙ্গে ভালোবাসার। যে মদ খায় সে যেন মদকে সহজে ছাড়তে পারে না, যে ভালোবাসে সে তার দ্বৈতকে সহজে ছাড়তে পারে না। হিমেল রাতে শরীর রাখার জন্য দেশওয়ালি সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। জায়গাটা হচ্ছে একটা বনভূমি অঞ্চলের গায়ে ছোট্ট একটা পাড়া বা গ্রাম। সেখানে চিতাবাঘের অত্যাচার আরম্ভ হয়েছে। তাদের সেই ছোট্ট গ্রামের সমস্ত লোকেরা রাত পাহারায় জেগে থাকে, যাতে চিতাবাঘ গ্রামে না ঢুকতে পারে। তারা জেগে পাহারা দেয়। শীতের রাতে জেগে পাহারা দিতে গেলে শরীরকে গরম রাখতে হবে, এবং যাতে তারাও অক্ষত থাকে, শত্রুর হাত থেকে বাঁচার জন্য তারা আগুন জ্বালে। হিমের রাত, ঠান্ডার সময় শরীরকে গরম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন। আগুনটা কিসের মতো দেখতে? মোরগ ফুলের মতো দেখতে। তোমরা মোরগ ফুল গাছ দেখেছো? বাড়ির উঠোনে কিংবা নার্সারিতে, কিংবা যারা ফুল চাষ করে তাদের বাগানে দেখবে মোরগ ফুল, মোরগের ঝোটনের মতো এবং লাল টকটকে ফুলটা। শুকনো অসত্য পাতার দুমড়ে এখন আগুন জ্বলছে তাদের। শুকনো অসত্য পাতা, অসত্য গাছ থেকে পাতা ঝরে যে পড়েছে, সে পাতাগুলোকে কুড়িয়ে বা ঝাড়ু দিয়ে নিয়ে এসে সেগুলোকেই জ্বালানো হয়েছে, আগুন জ্বলছে। সূর্যের আলো তার রং কুমকুমের মতো আর নেই, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সূর্যের আলো, সূর্য যখন প্রথম উদিত হয়, যখন উষা শেষ হয়ে সূর্য যখন উঠতে আরম্ভ করে, কিরণ দিতে আরম্ভ করে, তখন একটা লাল আভা, কুমকুমের মতো লাল আভা সারা পৃথিবীময় ছড়িয়ে পড়ে। তো সূর্যের আলো আর লাল রং নেই, সে হয়ে গেছে রোগা শালিকের বিবর্ণ হৃদয়ের ইচ্ছার মতো। সকলের আলোয় টলমলে শিশির, চারিদিকে বন এবং আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। কচি গাছের কচি পাতা, তাতে সারা রাত শিশির পড়েছে, আর সেই শিশিরে সকালে উষা কাটার পর সূর্যের তীর্যক কিরণ সেই শিশিরের বিন্দুর উপরে পড়লে যেরকম ঝিলমিল করে, তেমনি উপমা দিয়েছেন ময়ূরের যখন পেখম চড়িয়ে নাচে, তখন সেই ময়ূরের পেখমেতে সেই রকম ঝিলমিল করে। এই হয়েছে একটা বনভূমির ভোর। আর ওই বনভূমির আবার ভোর কি রকম? দ্বিতীয় ভোর, সারা চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরে
সুন্দরী বাদামি হরিণ সেই ভোরের জন্য অপেক্ষা করছিল। আগের ভোরে কি দেখা গেছে? দেশওয়ালিরা শরীরকে গরম রাখার জন্য, রাখার জন্য অসত্য পাতা, শুকনো অসত্য পাতা পুড়িয়ে আগুন করে শরীর গরম করছিল। আর সেই বনাঞ্চলেই পাশেই সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে ঘন বন থেকে, সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ সে ভোরের জন্য অপেক্ষা করছিল। সেরা শিক্ষকদের একমাত্র ঠিকানা আনিস টিউটোরিয়াল হোম সেন্টার, ডিএমবি উচ্চ বালিকা বিদ্যালয়ের সন্নিকটে। এখানে বিশেষজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা গুরুত্ব সহকারে পঞ্চম শ্রেণী হইতে স্নাতক স্তর পর্যন্ত পড়ানো হয়। মোবাইল 8159965106, সত্তর যোগ করুন। সুন্দর বাদামি হরিণটা চিতাবাঘিনীর তাড়া খেয়ে সে ছুটে ছুটে পরিশ্রান্ত। সে চাইছিল যে অন্ধকারটা কেটে গিয়ে আলো বেরোলে আমি আরো তীব্র গতিতে ছুটতে পারবো, আমি চিতাবাঘিনীর নাগাল থেকে বেরিয়ে যেতে পারবো। সেই জন্য সে তির্যকভাবে আঁকে বেঁকে বাঘের হাত থেকে রেহাই পেতে সে ভোরের অপেক্ষা করছিল। এসে সেই ভোরের আলো নেমে, ভোরের আলো, সূর্য উঠছে, ভোরের অন্ধকারটা কেটে গেছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস সে ছিঁড়ে খাচ্ছে। কচি বাতাবি লেবুর পাতা বা বাতাবি লেবুর রং যেই রকম, কচি ঘাস, শিশিরে ভেজা কচি ঘাসও সেই রকম। সে হাঁপটা ছেড়ে হরিণটা কচি বাতাবি লেবু, কচি সবুজ সুগন্ধি ঘাস সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপর একটুকু পেটটা ভরিয়ে নিয়ে সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। পাশে স্রোতস্বিনী আছে, সরু নদী, ছোট নদী, তার কল কল করে জল প্রবাহিত হচ্ছে। শীতের সময় সে আস্তে নামলো। ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মধ্যে একটা আবেগ দেওয়ার জন্য। সারা রাত ঘুমহীন ক্লান্ত শরীর, ছুটে ছুটে সে ক্লান্ত হয়ে গেছে। তারপর সে আবার কিছু খেয়েছে, সে আরো ক্লান্ত হয়ে গেছে। তাই শরীরটাকে চাঙ্গা করার জন্য সে জলে নামলো। অন্ধকার হিমকুঞ্চিত জরায়ু ছেড়ে ভোরের রৌদ্রের মতো এক বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে, অন্ধকারে হিম অবস্থা ঠান্ডা, সেই রকম একটা আস্তরণ ছিঁড়ে সে ভোরের রৌদ্রের মতো এক বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য সে মুক্ত, চিতাবাঘিনীর হাত থেকে সে মুক্ত। সেইভাবে সে উল্লাস পাওয়ার জন্য জলে নেমেছে। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। সাহসে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। নদীর জলেতে সে নেমেছে। সারা রাত সে ছুটেছে, দৌড়েছে, সে পড়েছে, উঠেছে, গায়ে ধুলো লেগেছে, ঘাম হয়েছে, শরীর নোংরা হয়েছে, গাছের ধাক্কা লেগে শরীরে খানিকটা ছড়ে গেছে। এই অবস্থায় সে যখন সকালে মুক্ত হয়েছে, সে যখন মুক্ত, সে মনে করছে আমি মুক্ত। সেই জন্য সে নদীর জলে নেমে শরীরটাকে চকচকে করার জন্য সে নদীর জলে নেমেছে। আর নদীর জল তখন
সূর্যের আলো পড়ে বর্ষার ফলার মতো চকচক করছে ঢেউগুলো, তাই সে সেই জলে নেমে শরীরটাকে ধুয়ে মুক্ত হয়ে সে উপরে যখন উঠবে তার শরীরটার চিকন এসে যাবে, আর সে পুরুষ হরিণ, সে হরিণীদের ঋতুকালের সময় হরিণীরা সুন্দর পুরুষকে বাছে, সেই জন্য সুন্দরী হরিণীদের তার শরীরের জৌলুস দিয়ে চমক দেবার জন্য সে জলে নেমে নিজের শরীর পরিষ্কার করছিল। সেই সময় হঠাৎ এক অদ্ভুত শব্দ অদ্ভুত কেন? বনাঞ্চলে যে শব্দ কোনোদিন হয় না, সেই রকম শব্দ, যে ওই পরিবেশে সে শব্দ মানায় না, সেই জন্য তাকে অদ্ভুত শব্দ বলা হয়। এক অদ্ভুত শব্দ, যে ওই বনাঞ্চলে সে শব্দ তার পরিবেশে সে শব্দ কোনোদিন কেউ শুনে না, বা শোনা উচিত নয়, বা সে শব্দ করা উচিত নয়। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। নদীর স্বচ্ছ জল হঠাৎ লাল হয়ে গেল। কিসে? আগুন জ্বলল, আবার উষ্ণ লাল। নদীর জলও লাল হলো, আবার আগুনও লাল হলো। আগুন জ্বললো, সেও উষ্ণ লাল। হরিণের মাংস তৈরি হয়ে গেল। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেকগুলো পুরনো শিশির ভেজা গন্ধ, সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো একটা বন্দুক, হিম নিস্পন্দ নিরাপরাধ ঘুম। অত সুন্দর ওই বনজ পরিবেশের ভোর, সেই ভোরের কবি কত রকম উপমা দিয়েছেন, উপমার সাথে উপমিত যোগ করেছেন। কত সুন্দর পরিবেশ, এক স্বর্গীয় পরিবেশের মধ্যে এক নারকীয় ভদ্র শিক্ষিত সমাজের প্রতিভূরা এক নারকীয় কাজ করলো। তাদের লালসা চরিতার্থ করার জন্য বনের সেই বন্য পশু, যে বনেতেই সুন্দর, যে বন্য প্রকৃতিতে সুন্দর, সেই হরিণটা সেই বনের মধ্যে তাকে গুলি করে মারল। তুলে এনে সেই বনেরও শুকনো কাঠ জড়ো করে হরিণটার মাংস রান্না করছে। আর সেই টেরি কাটা সভ্য মানুষের দল, সেই সভ্য মানুষগুলো তাদের লালসা চরিতার্থ করার জন্য তারা এক জায়গায় শিশিরে ভেজা জায়গায় বসে তারা অপেক্ষা করছে হরিণের মাংস রান্না হয়ে গেলে তারা তাদের রসনা চরিতার্থ করবে, তাদের নেশার জল আর সিগারেটের ধোঁয়া দিয়ে। তারা অপেক্ষা করছে যে হরিণের হিমশীতল দেহটা রান্না শেষ হলে তারা তা নিজেদের রসনা চরিতার্থ করে তারা ফিরে যাবে। কবি এখানে তিনটি ভোরের যে রূপ দেখিয়েছেন, এই ভোর, শেষের ভোরটা সবচেয়ে কলঙ্কময়। শিক্ষিত, পৃথিবীর সবচেয়ে শিক্ষিত যে সম্প্রদায়, যে শিক্ষিত জীব, তাদের এই অশিক্ষিত, তাদের এই নৃশংস,
পাশবিক লালসা চরিতার্থ করার জন্য, রসনা চরিতার্থ করার জন্য তারা যে পাশবিক ক্রিয়া করলো, এটাই তিনি তুলে ধরেছেন।